এই ভিডিওতে দুটো প্রবলেম নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রবলেম বলছে আমার কাছে চারটা পয়েন্ট আছে এ বি সি ডি অ্যান্ড দে লাই অন আ ভার্টিক্যাল লাইন। একটা ভার্টিক্যাল লাইনের উপর চারটা বিন্দু আছে এ বি সি ডি। প্রোভাইডেড এ বি সমান বিসি সমান সিডি। আমি ধরে নিয়েছি লেট দিস ডিসটেন্স বি এক্স। এটা তোমার দেওয়া আছে, ঠিক। এবার বলেছে যে এ বিন্দু থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো উইথ ইউ ইকুয়াল টু 0। কোনো বেগের কথা বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমি ভাবতে পারি বস্তুটাকে শূন্য বেগ দিয়ে ছেড়ে দেওয়া হলো। তো আমি ধরে নিলাম এ থেকে বি এই পথটা নামতে সময় লাগলো t1, নেক্সট পাথ ইট টেকস টাইম t2 অ্যান্ড ইন নেক্সট পাথ ইট টেকস টাইম t3। তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে ফাইন্ড t1 is to t2 is to t3। রেশিওটা দেওয়া আছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে we will have to find out the time taken by the particle to cover the path AB, BC and CD and then take the ratio। বেশ, খুব কঠিন কিছু নয়। যেমন দেখো AB পাথটার জন্য ব্যাপারটা খুবই সহজ। আমি যদি x equal to ut plus half gt square বসাই তাহলে সেখান থেকে t1 পেয়ে যাব। তারপরে চলে এসো BC পথ। বিসি পথের ক্ষেত্রেও তুমি একই ইকুয়েশন বসাতে পারতে যদি বি বিন্দুর বেগটা তোমার জানা থাকতো, বাট দ্য ভেলোসিটি অ্যাট বি ইজ নট নোন। তাহলে বিসির জন্য আমি কিভাবে বের করব, বা একই রকম ভাবে সিডি পথের জন্য টি3 কি করে বের করব, কারণ সি বিন্দুতেও আমার বেগ দেওয়া নেই, আমার এবি পথের জন্য এ বিন্দুতে বেগ দেওয়া আছে। যখন এই রকমের সমস্যা হবে তখন আমরা বলেছিলাম, আগে আলোচনা করেছি, তখন সেক্ষেত্রে কি করব, প্রথমে এবি পথ বের করলাম, টি1 পেয়ে গেলাম। তারপর আমি এসি পথ বার করব। যদি আমি এসি পথ বার করতে পারি, এসি পথের জন্য টাইম কত, t1 প্লাস t2। আগেই আমি t1 পেয়ে গেছি, তাহলে t1 প্লাস t2 যদি পেয়ে যাই তাহলে t2 ইকুয়াল টু ওই আগের টোটাল টাইম থেকে t1টাকে বিয়োগ করে দেবো। একই রকম ভাবে আমি এডি বের করতে পারি। এডির জন্য কত টাইম লাগবে, t1 প্লাস t2 প্লাস t3। সেখান থেকে আমি t3 এর মানটা বের করব এবং শেষে t1 is to t2 is to t3 করে দেবো, ঠিক। বেশ, প্রথমে তুমি করে ফেলবে যে ধরি AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু x। লেট বাকি জিনিসটা তুমি ছবিতে দেখিয়ে দিয়েছো, কিছু উল্লেখ করার দরকার নেই। আমি এক এক করে ক্যালকুলেশন করছি। প্রথমে ফর দ্য পাথ AB, AB পথের জন্য দেখো x ইকুয়াল টু একবারই করছি ut1, uটা 0 প্লাস হাফ g t1 স্কয়ার, ঠিক আছে। তাহলে সেখান থেকে তোমাকে বার করতে হবে t1, তাহলে 2x ইকুয়াল টু gt1 স্কয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি t1 ইকুয়াল টু একবারে করছি 2x বাই g তার রুট ওভার, ইকুয়েশন নাম্বার 1 দেখে নাও। তাহলে প্রথম পথের জন্য কত সময় লাগবে সেটা আমি বের করে ফেললাম, একটা টাইম বেরিয়ে গেল। বেশ, নেক্সট চলে এসো ফর দ্য পাথ এসি, এসি পথের জন্য। আচ্ছা, এসি পথের জন্য যখন লিখব আমার টোটাল পাথ হয়ে যাবে x প্লাস x, তাহলে এটা হয়ে গেল x প্লাস x ইকুয়াল টু টাইমের জায়গায় আমি লিখব t1 প্লাস t2 প্লাস হাফ g t1 প্লাস t2 হোল স্কয়ার। আগের মতোই ইউটা 0, তাহলে ফার্স্ট টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তোমার পড়ে থাকছে এদিকে 2x ইকুয়াল টু হাফ g t1 প্লাস t2 হোল স্কয়ার। তাহলে পড়ে থাকছে 4x বাই g, দিস ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 হোল স্কয়ার। অতএব t1 প্লাস t2 ইকুয়াল টু রুট ওভার 4x বাই g, ঠিক আছে। আমার দরকার t2, তাহলে আমি t2টা বের করে ফেলি। তাহলে t2 ইকুয়াল টু পড়ে থাকছে রুট ওভার 4x বাই g মাইনাস t1। t1 এর মান কত, রুট ওভার 2x বাই g, তাহলে t2 ইকুয়াল টু পড়ে থাকছে রুট ওভার 4x বাই g মাইনাস রুট ওভার 2x বাই g, ঠিক। উভয় থেকে তুমি এক কাজ করতে পারো, রুট ওভার 2x বাই g যদি কমন নিয়ে নাও, এখান থেকে রুট ওভার 2x বাই g যদি কমন নাও, এটা ভেতরে পড়ে থাকে রুট 2 মাইনাস 1। আশা করছি খুব একটা বোঝার সমস্যা নেই, খুব সিম্পল ম্যাথমেটিক্স। তাহলে ফাইনালি পড়ে থাকছে t2 ইকুয়াল টু দিস
দিস t2টাকে ইকুয়েশন নাম্বার 2 করে দিলাম। ঠিক, নেক্সট আমি নেব টোটাল পাথটা, তার মানে ফর দ্য পাথ এডি, এডি পথের জন্য। তাহলে এডি পথের জন্য যখন আমি লিখব টোটাল ডিসটেন্স হয়ে যাবে x প্লাস x প্লাস x, এখানে u t1 প্লাস t2 প্লাস t3 প্লাস হাফ g t1 প্লাস t2 প্লাস t3 হোল স্কয়ার। আবার আগের মতো ইউটা 0, তাহলে পড়ে থাকছে হাফ g t1 প্লাস t2 প্লাস t3 হোল স্কয়ার ইকুয়াল টু, ডান দিকে পড়ে থাকছে 3x, আমি জাস্ট এদিক ওদিক চেঞ্জ করেছি, আর কিছু চেঞ্জ করিনি। তাহলে পড়ে থাকছে, একবারই করে দিচ্ছি, t1 প্লাস t2 প্লাস t3 স্কয়ার ইকুয়াল টু 6x বাই g। ঠিক আছে, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 যদি বের করি, এটা পড়ে থাকবে রুট ওভার 6x বাই g। তাহলে আমার দরকার t3, তাহলে t3 ইকুয়াল টু রুট ওভার 6x বাই g মাইনাস t1 প্লাস t2। ঠিক আছে, এখানে t1 প্লাস t2 এর এই মানটা বসাবো, খেয়াল করে দেখো, দরকার হলে এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 3 করে দাও। ঠিক, তাহলে আমি এখানে রুট ওভার 4x বাই g এই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমার পড়ে থাকছে রুট ওভার 6x বাই g মাইনাস রুট ওভার 4x বাই g। আগের মতোই তুমি রুট ওভার 2x বাই g কমন নাও, তাহলে পড়ে থাকছে রুট ওভার 2x বাই g যদি কমন নিই, এখান থেকে পড়ে থাকছে রুট 3, এখান থেকে পড়ে থাকছে রুট 2। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। ফাইনাল কনক্লুশন, অতএব t1 is to t2 is to t3 কি পড়ে থাকছে, root over 2x by g is to root over 2x by g into root 2 minus root 1 is to root over 2x by g root 3 minus root 2। অতএব this is equal to 1 is to root 2 minus 1 is to root 3 minus root 2. This is the proof of the problem. ঠিক আছে, খাতায় করে রাখবে। নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, খুব ছোটখাটো একটা কোশ্চেনের মতো। বলছে যে চালকদের শেখানো হয়, মানে যখন কেউ গাড়ি চালানো শেখে তখন তাদেরকে শেখানো হয় যে যদি গাড়ির বেগ দ্বিগুণ করা হয়, গাড়ির বেগ যদি দ্বিগুণ করা হয়, if the velocity of a car, any type of car is doubled, then কি হবে, যে থামানোর দূরত্ব 4 গুণ করতে হবে। থামানোর দূরত্ব মানে the distance within which the car has to be stopped, সেটাকে 4 গুণ করতে হবে। এটা হচ্ছে প্রবলেমের মূল কথা। আমি আরেকটু বুঝিয়ে বলি। মনে করো তোমার কাছে একটা গাড়ি, যে কোনো গাড়ি তুমি চালাচ্ছ, এই গাড়িটা মনে করো ইউ বেগে যাচ্ছে। এবার যদি হঠাৎ করে গাড়িটাকে তুমি স্টপ করো, ব্রেক করো, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম ব্রেক করার পর গাড়িটা x দূরত্ব দিয়ে থামলো। তোমরা জানো যে সঙ্গে সঙ্গে থামবে না, একটা পার্টিকুলার ডিসটেন্স যাবার পর গাড়িটা থামবে। এটা গাড়িটার মিড পয়েন্ট, আমি বলেছিলাম যে বিস্তৃত বস্তু হলে মিড পয়েন্ট থেকে ডিসটেন্স নিতে হবে। তাহলে সেক্ষেত্রে গাড়িটাকে তুমি x দূরত্বের মধ্যে থামালে যখন গাড়িটার বেগ u। এবার প্রশ্ন কি বলেছে, এখানে বেগটা 0 হয়ে গেল। প্রশ্ন বলছে যদি ওই গাড়িটাকে 2u বেগে গতিশীল করা হতো, ওই গাড়িটাকে যদি 2u বেগে গতিশীল করা হতো, তাহলে কিন্তু x দূরত্বের মধ্যে থামানো যেত না। তাহলে সেক্ষেত্রে দূরত্বটা কত হতো, x এর জায়গায় হয়ে যেত 4x, 2x নয় কিন্তু। এবার প্রবলেমটা বোঝা গেছে, একটা গাড়ি u বেগে যাচ্ছে, আমি ব্রেক কষলাম, সেটাকে x দূরত্বের মধ্যে থামালাম, it has to be stopped within the distance x. If the velocity of the car is doubled, then the distance within which the car will be stopped is 4 times the previous value. মানে দ্বিতীয় ক্ষেত্রে তোমার এই ডিসটেন্সটা, যে দূরত্বের মধ্যে গাড়িটা থামবে, এই ডিসটেন্সটা হয়ে যাবে 4x। তোমরা অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো, তোমাকে এমন একটা রিলেশন বের করতে হবে যে রিলেশনটা অ্যাকচুয়ালি ভেলোসিটি আর দ্য ডিসটেন্স উইদিন হুইচ দ্য কার হ্যাজ টু বি স্টপড, এই দুটোর মধ্যে তোমাকে রিলেট করতে হবে। মানে গাড়িটির প্রাথমিক বেগ এবং গাড়িটিকে কত দূরত্বের মধ্যে তুমি থামাচ্ছ, এদের মধ্যে একটা রিলেশন তোমাকে গাণিতিক উপায়ে নিয়ে আসতে হবে। বেশ,
নিয়ে আসা যাক। তুমি এই উপরের ছবিটা আঁকবে, নিচের ছবিটা তোমার দেখানোর দরকার নেই। তুমি এভাবে দেখাবে যে একটা গাড়ি ইউ বেগে যাচ্ছিল, আমি সেটাকে x দূরত্বের মধ্যে থামালাম, ফাইনাল ভেলোসিটি 0, এবং ডিউরিং দিস পাথ রিটার্ডেশন হচ্ছে f, মন্দন। যেহেতু গাড়িটার বেগ কমছে তাহলে অবশ্যই তার একটা মন্দন থাকবে। এবার রিলেশন লিখে ফেলা যাক। আমার রিলেশন ছিল v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2fs। যখনই তুমি ছবি এঁকে দিচ্ছ বাড়তি কথা বলার কোনো দরকার নেই। তাহলে এখানে ভিটা 0 বসাও। তাহলে ভিটা যদি 0 বসানো হয় তোমার পড়ে থাকছে দেখো 2f, এখানে x লিখেছি, তাহলে 2fx ইকুয়াল টু u স্কয়ার। তাহলে তোমার পড়ে থাকছে x ইকুয়াল টু u স্কয়ার বাই 2f। ঠিক আছে, এবার গাড়িটা এক্ষেত্রে সমমন্দনে করতেছি, তাহলে তুমি বলতে পারো এই নিচের পার্টটা কনস্ট্যান্ট। তাহলে এই নিচের পার্টটা যদি কনস্ট্যান্ট হয় তুমি অবশ্যই লিখতে পারো x is proportional to u স্কয়ার। তবে তুমি দেখো যে দূরত্বের মধ্যে গাড়িটা থামাতে হবে সেটা গাড়িটির প্রাথমিক বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এক্সপেক্টেড ইউটাকে যদি দ্বিগুণ করি এক্সটা কত হবে? 4 গুণ হবে না? ইউটাকে যদি 3 গুণ করি এক্সটা 9 গুণ হবে। গাড়ির বেগ যদি 5 গুণ করি দূরত্বটা 25 গুণ হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? এই ছবিটা আঁকতে হবে, ছবি এঁকে এই ক্যালকুলেশন দেখাতে হবে, লাস্টে কনক্লুশন করবে যেহেতু x is proportional to u স্কয়ার, সুতরাং গাড়িটির বেগ দ্বিগুণ করা হলে থামাবার দূরত্ব 4 গুণ করতে হবে। ঠিক আছে?